আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, এরই মধ্যে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা। পারস্য উপসাগরে ইরানের একটি জাহাজে মার্কিন বাহিনী হামলার পর ইরান তাৎক্ষণিকভাবে আমেরিকার একটি জাহাজে হামলা চালায়। তারপরে শুধু জাহাজেই না, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে। এরপরে সৌদি আরবে হামলার আশঙ্কায় অ্যালার্ট জারি করা হয়েছিল। আইআরজিসি বলেছে এখন আর কোনো টিট ফর ট্যাট নয়, তার মানে ইট মারলে পাটকেল ব্যাপারটা তা না, সামান্য একটু আঘাত করলেই ব্যাপক এবং বিধ্বংসী আঘাত করা হবে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যান। আজ যে রাত গেল আর কি, এই রাত প্রায় 3টার দিকে ইরান হামলা চালিয়েছে কুয়েতের মার্কিন দুটো ঘাঁটিতে, একটা আলী আল সালেম আর একটা আরিফ জান ঘাঁটি। এই দুটো ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এরপরে বাহরাইনে যে মার্কিন বাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত, এই সদর দপ্তরে হামলা চালিয়েছে। তারপরে হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এই সমস্ত হামলাগুলো যথেষ্ট বড় ছিল, একদম ছোটখাটো না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে একের পর এক। ছোট একটা দুটো কোন রকম হালকা পাতলা টাচ করা ব্যাপারটা তা না কিন্তু। এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তারা পরিষ্কার করে বলেছে যে এখন থেকে আমেরিকার বিরুদ্ধে আমরা যে সমস্ত হামলা চালাবো বা যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে, সেটা সিম্পলি টিট ফর ট্যাট, অর্থাৎ ইট মারলে পাটকেল খেতে হয়, এরকম একটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে না। সেই প্রবাদ বাক্যে একটা ইট মারলো আর আমি একটা পাটকেল মারলাম, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা ইরানের কোনো স্বার্থে আমেরিকা বা শত্রুরা কেউ যদি আঘাত আনে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যাপক এবং বিধ্বংসী হামলা হবে, একেবারে পরিষ্কার করে ঘোষণা দিয়েছে আইআরজিসি। তার মানে দাঁড়াচ্ছে আইআরজিসি এখন একদম অ্যাটাকিং মুডে। তার আগের দিন কিন্তু আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, যে তারা কিন্তু আমেরিকার বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য যে সমস্ত কার্ড খেলতে হবে, সেই কার্ডের সব এখনো খেলেনি। অর্থাৎ বিজয় লাভ করার জন্য যে কার্ড খেলতে হবে, সেই কার্ডগুলো এখনো খেলা হয়। তার মানে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এখনো অনেক হিসাব নিকাশ বাকি, অনেক কিছু নতুন প্রযুক্তি সামনে আনা এখনো বাকি। এবং ইরানের পক্ষ থেকে কথাও বলা হয়েছিল যে যে কোনো পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত। ঠিক তার কয়েক ঘন্টা পরে গত রাতে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে এখানে একটা জিনিস পরিষ্কার, যে ইরান কিন্তু আগে হামলা করে। ইরান একটা বৈশিষ্ট্য সবসময় বজায় রেখেছে, ধরে রেখেছে, সেটা হচ্ছে ইরানের শত্রুরা ইরানের উপরে আঘাত হানার পরে পাল্টা জবাব দেয়। ইরান আজ পর্যন্ত কোথাও আগে হামলা করে। কুয়েতের বিমান ঘাঁটিতে হামলা করার পর কুয়েতের পক্ষ থেকে যথারীতি ইরানের নিন্দা করেছে যে এই রকমের একটা হামলা কেন করা হলো, এটা খুব নিন্দাযোগ্য, খুব জঘন্য, খারাপ কাজ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই যে কুয়েত, যাদের বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানের বিভিন্ন স্বার্থে বিভিন্ন দ্বীপে বা বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে আমেরিকা, সেই ঘাঁটিগুলো ব্যবহার না করার জন্য কুয়েত আমেরিকাকে বলতে পারছে না। কুয়েত আমেরিকাকে কথা বলতেই পারলো না আজ পর্যন্ত যে তোমরা আমার কোনো ঘাঁটি ব্যবহার করতে পারবে না, তুমি ছাড়ো, আমার মাটি ছাড়ো, বা তোমার নিরাপত্তা আমার কোনো প্রয়োজন নেই, ভাই তুমি যাও, আমি আর চাই না এই যুদ্ধ, এই সংঘাতের ভিতরে আমি জড়াতে চাই না। এভাবে বলতে পারতো, কিন্তু বলেন। এট দ্য সেম টাইম আমরা সবাই জানি মার্কিন ৫ম নৌবহর বিরাট ব্যাপার, একটা শক্তিশালী বহর, মানুষের পরাণ কাঁপানো, ভয়ে ত্রাস সৃষ্টি করা একটা বহর হচ্ছে ৫ম নৌবহরের হেডকোয়ার্টার বাহরাইনে। সেখানে হামলা করেছে। ইরানের বক্তব্য হচ্ছে আমরা সেই জায়গায় হামলা করছি যেখান থেকে আমাদের উপরে হামলা চালানো হয়েছে।
তার মানে গত রাতে ইরান সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের উপর হামলা চালিয়েছে। তার মানে এই তিনটি দেশের ভূমি, মাটি, ঘাঁটি ব্যবহার করে আমেরিকা ইরানের কেশম দ্বীপ এবং আরো দ্বীপ সিরিক আরো কি কি যেন এইসব জায়গায় হামলা চালিয়েছে। এই সমস্ত জায়গায় যখন হামলা চালাচ্ছে এই সমস্ত দেশের মাটি ঘাঁটি ব্যবহার করে, তখন তো এই সমস্ত দেশের দায়িত্ব আছে যে আমার মাটি, আমার বাড়ি, তুমি আমার উঠান ব্যবহার করে যখন আর একজনের বিরুদ্ধে যুদ্ধ করছো, তখন তো আলটিমেটলি আমি জড়িয়ে যাচ্ছি সেখানে। সে তো আমার উপর হামলা চালাবে, আমি তো এই দায়ী ভাগ নিতে চাই না, আমি তো এই যুদ্ধে জড়াতে চায় না। এই কথাগুলো বলার কোনো হিম্মত এদের তৈরি হয়নি, এদের নেই। আবার আমেরিকা নিজের ঘাঁটিরই নিরাপত্তা দিতে পারছে না, এদের নিরাপত্তা দেবে কিভাবে? এরা এই কথাটাও বলতে পারছে না, ভাই তুমি তোমার নিরাপত্তা মেনটেন করতে পারছো না, আমার নিরাপত্তা তুমি কি দেবে? দয়া করে তুমি যাও, তোমার সাথে সালাম আলাইকুম বলে না। তো ইরান এই যে হামলাগুলো চালিয়েছে, হামলাগুলো কেন চালিয়েছে? হামলা চালিয়েছে এই কারণে যে আমেরিকা ইরানের কয়েকটা দ্বীপের উপর হামলা চালিয়েছে। তাতে বলা হচ্ছে টেলিকমিউনিকেশন সেন্টারের উপরে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অথবা ড্রোন পরিচালনা কেন্দ্র, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এরকম কিছু জায়গার উপরে হামলা চালিয়েছে। এর প্রতিবাদে বা এর প্রতিশোধে ইরান পাল্টা ব্যবস্থা নিয়ে। আমরা তার আগের রাতের গল্প জানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কি প্রচন্ড বকাবকি, অশালীন ভাষায় বকাবকি। তিনি বলেছেন যে আমি যদি আপনার পাশে না থাকেন তাহলে তো আপনি জেলে থাকতেন এতদিন তো আপনার জেলে থাকার কথা। আপনি শুধু এখনো বাইরে আছেন, প্রধানমন্ত্রী আছেন আমার জন্য, আমি যদি আপনার পাশে না দাঁড়াতাম তাহলে আপনার জেলে থাকতে হতো। তারপরে তাকে পাগল আরো নানান অশালীন ভাষায় কথা বলেছে। কেন বলেছে? যে লেবাননের বিরুদ্ধে হামলা চালানোর কারণে ইরান পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল এবং ইরান ঘোষণা করেছিল যে এই লেবাননের বিরুদ্ধে যদি হামলা চলে তাহলে আমেরিকার সাথে আর কোনো আলাপ আলোচনা, কূটনৈতিক তৎপরতা থাকবে না, সব স্থগিত, বন্ধ। তার মানে তখন আমেরিকা একটা চাপে পড়ে গিয়েছিল এবং সে মনে করেছিল যে তার সাথে আর হয়তো চুক্তি করবে না। এই চুক্তি করার জন্য মূলত তখন নেতানিয়াহুকে গালিগালাজ করেছে, অশালীন ভাষায় কথা বলেছে, বকা দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে সেই নেতানিয়াহুকে এত বকাবকির পরে, এত অশালীন ভাষায় কথা বলার পরেও নেতানিয়াহু কিন্তু আবার ঠিকই লেবাননে হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে বড় রকমের হামলার প্রস্তুতি নিচ্ছে, নতুন করে খবর পাওয়া যাচ্ছে। এবং হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল যদি বৈরুতে হামলা চালায় তাহলে তারা ইসরায়েলের একেবারে গভীর অভ্যন্তরে হামলা চালাবে। তো এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে মোটামুটি বোঝা যাচ্ছে আমেরিকা যেমন চুক্তি চাইছে, তেমনি ইরানের সাথে একটা সংঘাত করে এমন একটা ফ্লেভার তৈরি, এমন একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে যেখান থেকে তারা বলতে পারে যে আমরা জিতেছি। একটা জয় প্রয়োজন, বিজয় প্রয়োজন ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু ইরানে এক বিন্দু ছাড় দেবে না। যখনই এক বিন্দু ছাড় না দিচ্ছে তখন কিন্তু চুক্তির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। ইরান কিন্তু এই লুকোচুরি খেলা, ইঁদুর বিড়াল খেলা খেলতে দেবে না। তারা তো ওই কথা বললোই যে টিট ফর ট্যাট হবে না, যে একটা মারবা আর আমরা একটা মারবো ছোট্ট করে পাল্টা, তা হবে না। এমনকি ইরানের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে যে এই দিন শেষ, যে যখন হামলা করে তোমরা লুকিয়ে গেছো, আমরা আর কিছু বলিনি। আবার হামলা করে বলবা যে যুদ্ধবিরতি বহাল আছে, যুদ্ধবিরতি বহাল আছে, নো। হামলা হলে সাথে সাথে তার পাল্টা হামলা হবে, তারপরে তুমি যুদ্ধবিরতি বহাল রাখো কি রাখো না সেটা তোমার ব্যাপার। আমি যুদ্ধবিরতি বহাল রাখবো না যখন তুমি হামলা করবা। তুমি হামলা করবা, আমি তার পাল্টা জবাব দেবো, ব্যাস শেষ। এখানে আর কোনো কথা হবে না। এখন ওই প্রচলিত কথাই বলতে হয়, বল এখন আমেরিকার কোর্টে। আমেরিকা কিভাবে খেলবে সেটা তাদের ব্যাপার। তারা চুক্তি করবে নাকি যুদ্ধ করবে সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি চুক্তি করতে চাই তাহলে ডিপ্লোম্যাটিক স্বাভাবিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ফিরতে হবে। আর যদি তারা যুদ্ধ করতে চায় তাহলে ঘোষণা দিক, যুদ্ধ করুক। ইরান কিন্তু ঠিক এই অবস্থায় গেছে। এই অবস্থার ভিতর থেকে
আমেরিকাকে, ইসরায়েলকে পথ বেছে নিতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই কোনো কিছু বলার। আমি মনে করি একই সাথে একটা বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আসলে আমেরিকা থাকবে কি থাকবে না, রাখা উচিত কি উচিত না, এই বিষয়ে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আরব দেশগুলোর মাটিতে ঘাঁটি করে বসে আছে তারা, কিন্তু আরব দেশগুলো তো একদম পরিষ্কার করে দেখছে যে আমেরিকা তাদের নিরাপত্তা দিতে পারছে না। তাহলে তাদের উপস্থিতি কি প্রয়োজন? বরং আমেরিকার উপস্থিতির কারণে এই মধ্যপ্রাচ্য অঞ্চলে যত ঝুট ঝামেলা এবং দ্বন্দ্ব সংঘাত, এই দ্বন্দ্ব সংঘাতের যদি অবসান ঘটাতে হয় তাহলে অবশ্যই এখন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকবে কিনা, মার্কিন সেনা মোতায়েন থাকবে কিনা, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমি মনে করি যে নিশ্চয়ই আরব দেশগুলোর পক্ষ থেকে এ ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে। পৃথিবীতে আসলে সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। আমি আরেকটু বলি, আর একটা ছোট্ট কথা বলে শেষ করি। এই যে আজকে রাতে যে সংঘাতটা হলো, এর কারণে কিন্তু তাৎক্ষণিকভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, প্রায় আবার $100 ছুঁই ছুঁই অবস্থা। কেমন এই যে তাদের ইঁদুর বিড়াল খেলা, তাদের যুদ্ধ ভাব, তাদের কারণে সারা বিশ্বতে এত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বেশি দামের তেল কিনছি, আমরা বেশি অর্থনৈতিকভাবে সমস্যাগ্রস্ত হয়ে পড়ছি। কেন? তাদের কারণে আমরা এই সংকটাপন্ন হব, সমস্যাগ্রস্ত হব। অতএব তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা আসলে শান্তি প্রতিষ্ঠা করতে চায় কিনা। তবে আমরা আহ্বান জানাবো তারা শান্তির পথে ফিরে আসবে, দুই পক্ষ শান্তির পথে যাবে। যেভাবে সমাধান করলে শান্তি আসে সেইভাবে সমাধান করা উচিত। আর আমেরিকা যেহেতু 7 সাগর 13 নদীর ওপারের একটা দেশ, তাদের আসলে বিশ্বের বিভিন্ন জায়গায় এইভাবে ঘাঁটি করে বিভিন্ন দেশে দেশে অশান্তির বীজ বপন করার কোনো অর্থ হয় না। এ ব্যাপারেও আমার মনে হয় যে মার্কিন প্রশাসন ভেবে দেখতে পারে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনাদের কাছে জানতে চাই, কি মনে হচ্ছে এই যে আমেরিকা এবং ইরান নতুন করে পাল্টা হামলার ঘটনা ঘটালো এবং ইরান অনেকগুলো জায়গায় হামলা চালিয়েছে, তাতে কি মনে হচ্ছে, আপনাদের কি এমন আশঙ্কা হচ্ছে যে আবার নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে? কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের মাত্র 102 দিনের মাথায় পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। অফিসিয়ালি শারীরিক অসুস্থতার কথা বলে তিনি পদত্যাগ করলেও দীপেন দেওয়ানের ঘনিষ্ঠজনরা বলছেন মন্ত্রীর দায়িত্ব পালনে বাধা তৈরি করতে পারে এমন কোনো শারীরিক অসুস্থতা তার নেই। বিএনপির একাধিক সূত্র বলছে এই পদত্যাগ স্বেচ্ছায় নয়, বরং বাধ্যতামূলক। পদত্যাগ পত্রটি জমা দেওয়ার পর এত দ্রুত গেজেট প্রকাশ করা হয়েছে, তাতে অনেককে বিস্মিত হয়েছে। সূত্রগুলো বলছে দীপেন দেওয়ানের পদত্যাগের পেছনে পর্দার আড়ালে আছে বেশ কিছু স্পর্শকাতর কারণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান সরকার ও তার দলের ভিতরে রাজনৈতিক এবং সাংগঠনিক কোন্দলের কথা এতদিন আড়ালে আবডালে শোনা যাচ্ছিল, কিন্তু 3.5 মাসের মধ্যে একজন পূর্ণমন্ত্রীকে আচমকা পদত্যাগ করতে হলো জানিয়ে বিএনপিতে শুরু হয়েছে তুমুল শোরগোল। রাগঢাক না রেখেই বিএনপি নেতারা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান দিচ্ছেন অসুস্থতা একটা বাহানা মাত্র, বরং ভেতরে আছে ক্ষমতার দ্বন্দ্ব, যে কারণে সরে যেতে হয়েছে দীপেন দেওয়ানকে। সূত্রগুলো বলছে এখন 43টি মন্ত্রণালয়ের মধ্যে 17টিতে আছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সাথে কিছু মন্ত্রণালয়ে আছেন উপদেষ্টাও। এর মধ্যে কমপক্ষে 9টি মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টাদের বিরোধ অনেক দূর গড়িয়েছে। বিরোধ ঠেকাতে খুব শিগগিরই তারেক রহমান মন্ত্রী পরিষদে রদবদলও করতে পারেন। প্রশ্ন হলো, বিপুল ব্যবধানে ভোটে জিতে সরকার গঠনের মাত্র 3 মাসের মধ্যে কেন এমন গৃহবিবাদ? সেই বিবাদ কি শুধু মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে, নাকি এর পেছনে অন্য কেউ আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দীপেন দেওয়ান বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটির 299 নম্বর আসনে নির্বাচিত প্রথম ব্যক্তি যিনি পার্বত্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী পদ পেয়েছেন। তার দায়িত্ব পাওয়ার পর খুশি হয়েছিলেন রাঙ্গামাটির অনেকেই, কিন্তু সেই আনন্দ বেশি দিন টেকেনি। মাত্র 3.5 মাসের মাথায় মন্ত্রিত্ব ছাড়লেন দীপেন দেওয়ান। দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে।
বর্তমান সরকার উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন। দীপেন দেওয়ানের ঘনিষ্ঠ মহল থেকে শুরু বিএনপি ও সরকারের সংশ্লিষ্টদের মধ্যে কেউই বিশ্বাস করেন না অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। দীপেন দেওয়ানের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, মন্ত্রী হওয়ার পর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি সমান তালে মন্ত্রণালয় ও দলের কাজ করছিলেন। প্রশ্ন উঠেছে, যে দীপেন দেওয়ান রাজনীতির জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে জিতে তিনি কেন মন্ত্রী হওয়ার 3 মাসের মধ্যে তা ছেড়ে দিবেন, যেখানে তিনি পদত্যাগের দিনও সফরে ছিলেন। এ বিষয়ে দীপেন দেওয়ানের ভাইরা ভাই মানুষ কুমার চাকমা বলেছেন, তার শারীরিক এমন কোনো অসুস্থতা নেই যে তাকে পদত্যাগ করতে হবে, চাপের কারণেই তিনি পদত্যাগ করেছেন। মানুষ চাকমা আরো বলেছেন, ঢাকায় ওনার বাসায় সকালে একসঙ্গে নাস্তা করেছেন, উনি ভালো আছেন। পদত্যাগের পেছনে জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে বিরোধের জেরে এবং প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয় পরিচালনার বিভিন্ন ইস্যু জড়িত বলে দাবি করেছেন দীপেন দেওয়ানের ভাই। দর্শক, দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2005 সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন দীপেন দেওয়ান। লক্ষ্য ছিল 2007 সালে নির্বাচন করা, কিন্তু শর্ত পূরণ করতে না পারায় 2008 সালে তার বদলে তার স্ত্রী নির্বাচনে অংশ নিয়েছিলেন। 2010 সালে তিনি রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি হন, কিন্তু তখন দলের নেতৃত্ব নিয়ে পাহাড়ি অপাহাড়ি দ্বন্দ্ব দেখা দেয়। 2016 সালে দীপেনকে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ সম্পাদক করা হয়। এরপর থেকে জেলার রাজনীতি থেকে দূরে থাকলেও দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসনে বিএনপির মনোনয়ন পান। নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 1,70,322 ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। প্রথমবার সংসদ সদস্য হয়ে মন্ত্রী হয়েছিলেন দীপেন দেওয়ান। কেন তিনি হঠাৎ অব্যাহতি নিলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। দলের নেতাকর্মী সহ পাহাড়ের বিভিন্ন মহল বলছে, অসুস্থতা কেবলই অজুহাত। এই পদত্যাগের নেপথ্যে আছে দলীয় নানা দ্বন্দ্ব, যার অন্যতম রাঙ্গামাটির দলীয় রাজনীতি নিয়ন্ত্রণ, 3 জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে বিরোধ, পাহাড়ের রাজনীতি সদর অন্দরে নানা সমীকরণ আর মন্ত্রণালয় পরিচালনার বিভিন্ন ইস্যু। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে অস্বস্তিতে ছিলেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, এই মন্ত্রণালয়ে পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে মন্ত্রী দীপেন দেওয়ানের পাশাপাশি চট্টগ্রাম 5 আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া। এই মন্ত্রণালয়ে পার্বত্য এলাকার বাইরে থেকে প্রতিমন্ত্রী নিয়োগ এই প্রথম, এবং বিষয়টি নিয়ে পাহাড়িদের মধ্যে প্রশ্ন ছিল। তারা মনে করেন, এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রাপ্য। অনেকে ধারণা করছেন, পার্বত্য জেলা পরিষদ গঠন নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে দূরত্ব আরো বেড়েছিল। এ বিষয়ে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেছেন, দীপেন দেওয়ানের সঙ্গে তার কোনো দূরত্ব নেই, তাদের দুজনের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে নানা আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছে কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা মনীষ দেওয়ান। মঙ্গলবার সকালে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নের সুপারিশকে কেন্দ্র করে পদত্যাগ করতে হয়েছে মন্ত্রী দীপেন দেওয়ানকে। ফেসবুক পোস্টে মনীষ দেওয়ান লিখেছেন, এই মুহূর্তে দেশ ও জাতির প্রয়োজনে সত্য কথনের জরুরি দরকার। দীপেন দেওয়ান তার মন্ত্রিত্ব হারিয়েছেন শুধুমাত্র একটি কারণে, তিনি আসন্ন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন মনীষ দেওয়ানকে। তিনি লেখেন, পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চেয়েছিলেন জেলা বিএনপি সভাপতি দীপেন তালুকদার দীপুকে, যিনি জুলাই আন্দোলনে 6 মাস রাঙ্গামাটি থেকে আত্মগোপনে ছিলেন এবং 5ই আগস্টের পর বিভিন্ন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয় দিয়ে বিতর্কিত হয়েছেন। মনীষ দেওয়ান আরো লেখেন, খুবই দুঃখজনক যে সুপারিশে এই দ্বন্দ্বে পূর্ণমন্ত্রী পাহাড়ি বাঙালির প্রিয় নেতা সর্বোচ্চ ভোটে নির্বাচিত দীপেন দেওয়ান হেরে গেছেন। শুধু তাই নয়, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে। অবশ্য মনীষ দেওয়ানের ফেসবুক পোস্ট সম্পর্কে জানতে চাইলে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার। তিনি প্রথম আলোকে বলেছেন, ওই ফেসবুক পোস্ট তিনি দেখেননি, আর কে কি বলল তা নিয়ে তার কোনো মন্তব্য নেই। দর্শক, 3 পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের মধ্যে মতভিন্নতা ছিল।
টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, মন্ত্রিসভা গঠনের পর থেকেই দীপেন দেওয়ান ও মীর হেলালের মধ্যে মতবিরোধের সূত্রপাত হয়। এই মতবিরোধ 1 মাসের মধ্যে দ্বন্দ্বের রূপ নেয় এবং ধীরে ধীরে তা আরো তীব্র হতে থাকে। এই দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ ছিল দায়িত্ব নেওয়ার 1 মাস পর প্রতিমন্ত্রী হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব মিজানুর রহমানকে নির্দেশ দিয়েছিলেন তার অনুমোদন ছাড়া মন্ত্রণালয়ের কোনো ফাইল যেন মন্ত্রীর কাছে পাঠানো না হয়। দীপেন দেওয়ান বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন এবং জানান প্রতিমন্ত্রীর সাথে কাজ করতে তার অস্বস্তি হচ্ছে। সূত্রগুলো বলছে, সরকারের বাইরে থাকা একটি শক্তিশালী পক্ষ মীর হেলালের পক্ষ নেওয়ার কারণে শেষ পর্যন্ত দীপেন দেওয়ানকে সরে যেতে হয়েছে। কারণ ওই পক্ষটি সরকারে কে থাকবে আর কে থাকবে না সেটা নির্ধারণ করে থাকে। ওই পক্ষটি দীপেন দেওয়ানের আরেকটি বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিল, সেটি হলো পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর দীপেন দেওয়ান ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির অসম্পাদিত অংশ বাস্তবায়ন করতে চেয়েছিলেন। দীপেন দেওয়ান চুক্তি সম্পাদনকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে সরকারের আলোচনার পক্ষে ছিলেন। জেএসএস এর প্রধান সন্তু লারমার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের বিষয়ে তিনি উৎসাহী হয়ে উঠেছিলেন, কিন্তু সরকারের শক্তিশালী ওই পক্ষটি তাকে চুক্তি বাস্তবায়ন না করার জন্য বারে বারে চাপ দিতে থাকে। তাদের যুক্তি হলো, চুক্তিটি শেখ হাসিনা করেছিলেন, তাই এই চুক্তির বাস্তবায়ন হলে আওয়ামী লীগের কর্মকাণ্ডকেই বৈধতা দেয়া হয়ে যায়। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, মাত্র 3 মাসের মধ্যে সরকার ও দলের মধ্যে কোন্দল যে বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে, তার ওয়েক আপ কল হলো পার্বত্য মন্ত্রীর সরে যাওয়া। তাদের দাবি, বিপুল ব্যবধানে নির্বাচনে জয়ী হওয়ার পর সরকার গঠনের কর্তৃত্ব প্রতিষ্ঠায় বিএনপির মধ্যে 2টি গ্রুপ হয়ে যায়। এদের মধ্যে একটি গ্রুপের নেতৃত্বে আছে বিএনপির দেশীয় কয়েকজন শীর্ষ নেতা, যাদের বেশিরভাগই মন্ত্রিত্ব পায়নি। আরেকটি গ্রুপ বিদেশি গ্রুপ নামে পরিচিত, যাদেরকে ধানমন্ডি গ্রুপও বলা হয়ে থাকে। এই গ্রুপটির শীর্ষ নেতৃত্ব সরকারের সরাসরি না থেকেও সরকারের উপর এদের প্রভাব সবচেয়ে বেশি। এই 2 গ্রুপের ক্ষমতার দ্বন্দ্বে অনেক মন্ত্রণালয়ে মতবিরোধ আছে। বর্তমানে তারেক রহমানের ক্যাবিনেটে 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী ও 10 জন উপদেষ্টা আছেন। 43টি মন্ত্রণালয়ের মধ্যে 17টি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী আছেন। কিছু মন্ত্রণালয়